আল্লাহ, কি এমন পাপ করেছিলাম আমি? আমার এত কষ্ট তুমি কেন দাও? এক জাহান্নাম থেকে তুইলাই না আবার কই ফালাইলা? বাসর ঘরে নবজাতক শিশুকে কোলে নিয়ে জুবুথুবু হয়ে বসে আছে 15 বছরের বয়সের মেয়ে নূরা। পুরো নাম নুসরাত জাহান নূরা। ওর কোলে শিশুটি পুত্র সন্তান। তখন থেকে ছেলেটি কেঁদেই চলেছে, কিন্তু নূরা কিছুতেই কান্না বন্ধ করতে পারছে না। বাচ্চাটা তো ওর নিজের সন্তান না, আর বাচ্চা সামলানোর অভিজ্ঞতাও ওর নেই। হয়তো অভিজ্ঞতা এতদিনে হয়ে যেত, তবে আল্লাহ তাআলা চাননি বলেই হয়নি। অতীত মনে হতেই চোখের কোণ বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ে। বাচ্চাটার কান্না কিভাবে বন্ধ করবে? বিছানা থেকে নামার জন্য উদ্যত হতেই রুমে প্রবেশ ঘটে ওর বরের, আরশাদ চৌধুরী, যে কিনা গুনে গুনে ওর চেয়ে 16 বছরের বড়। লোকটার গলার স্বর গম্ভীর। যখন কথা বলে নূরের রক্ত হিম হয়ে যায়। নোরা এখনো পর্যন্ত লোকটার মুখের দিকে তাকিয়ে দেখেনি, শুধু গলার স্বর শুনেছে। আরশাদ গম্ভীর আর কিছুটা রাগী স্বরে বলে, তখন থেকে কাঁদছে, শুনতে পাচ্ছ না? খাওয়াচ্ছ না কেন ওকে? নোরা মিনমিন করেই বলে, কি খাওয়ামো? এইখানে তো দুধ নাই। তোমাকে এনেছি কি করতে? তোমার প্রাক্তন শ্বশুর শাশুড়ি তোমাকে কিছু বলেনি? মাথা নাড়ায় নোরা। আরশাদ আগের মতো একই সুরে বলে, তুমি ওকে খাওয়াবে? নিজের ব্রেস্ট ফিডিং করা ওকে। নোরা তড়িৎ গতিতে মুখ তুলে তাকায়। আরশাদের গম্ভীর রাগী চোখ মুখ দেখে সাথে সাথেই মাথা নত করে নেয়। 30 মিনিটের মধ্যে ওকে ঘুম পাড়াবে। 30 মিনিট পর আমি রুমে আসবো। মাথা নাড়ায় নোরা। আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। নোরা বাচ্চাটাকে নিয়ে বিছানায় উঠে বসে আবার বাচ্চাটাকে ফিটিং করাতে শুরু করে। প্রথমে অবশ্য ওর অনেক সুড়সুড়ি লাগছিল আর অস্বস্তি বোধ হচ্ছিল। বারবার সরিয়ে নিচ্ছিল বুক থেকে। বাচ্চাটা খেতে পেয়েও আবার না পেয়েও আগের চেয়ে জোরে জোরে কাঁদতে শুরু করেছিল। আরশাদের ভয়ে নিজের সব অস্বস্তি বোধ দূরে ঠেলে খাওয়াতে শুরু করেছে। ঠিক 30 মিনিট পরে রুমে আসে আরশাদ। বিছানার দিকে তাকিয়ে দেখে ওর ছেলে আব্রাহাম ঘুমিয়ে গেছে, আর নোরা আব্রাহামের পাশে শুয়ে আছে। এই মেয়ে, ঘুমাতে বলেছি তোমাকে আমি। মাত্রই শুয়েছিল নোরা, চোখে ঘুমও ধরা দিয়েছিল। আরশাদের রাগী গম্ভীর স্বর শুনে ভয়ে তাড়াতাড়ি উঠে বসে। বিছানা থেকে নেমে শাড়ি চেঞ্জ করো। আল্লাহ, কি এমন পাপ করেছিলাম আমি? আমার এত কষ্ট তুমি কেন দাও? এক জাহান্নাম থেকে তুইলাই না আবার কই ফালাইলা? কথাগুলো বলেই নিজের ড্রেস হাতে ওয়াশরুমে প্রবেশ করে। নোরা বন্ধ হওয়া ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে উপরের দিকে মুখ তুলে তাকায়। বিড়বিড় করে বলে, 10 লাখ টাকার বিনিময়ে 15 বছরের ধর্ষিতা নোরাকে কিনে এনে বিয়ে করেছে আরশাদ চৌধুরী। অবশ্য নোরা শুধু ধর্ষিতা নয়, বিধবাও। যেই ছেলে ধর্ষণ করেছিল, বিচারের সময় গ্রামের মানুষ সেই ছেলের সাথে ওকে বিয়ে দিয়ে দিয়েছিল। এমন ধর্ষিতা মেয়েকে তো অন্য কেউ বিয়ে করতে চাইবে না। তাছাড়া ওর মা বাবাও বেছে নেই, তাই ওর পক্ষ নিয়ে লড়াই করার মতো কেউ নেই। গ্রামের মেম্বার চেয়ারম্যান যা ফয়সালা করে দিয়েছিল, নোরার দরিদ্র ভ্যান চালক কাকা তাই মেনে নিয়েছিল। এই ছাড়া আর উপায় কি? তিনি তো নোরাকে আর কোথাও বিয়ে দিতেও পারতেন না। এই সমাজে ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না। ভুক্তভোগীদেরকেও কোণঠাসা করে রাখে সমাজ ব্যবস্থা। আর সেই ভুক্তভোগী যদি হয় নিম্নবিত্ত পরিবারের সদস্য, তাহলে তো কথাই নেই। নোরার সাথে অন্যায় হলেও ন্যায় বিচার পায়ে দেয়নি কেউ। ভ্যান চালক কাকাও সেরকম কোনো ব্যবস্থা নেননি তখন। তার অত টাকা পয়সা নেই মানুষের পেছনে পেছনে দৌড়াদৌড়ির খরচ করার মতো। নোরাই বা আর কি করার ছিল? গ্রামের মানুষ যা করেছে সেটাই নিয়তি হিসাবে মেনে নিয়েছিল। বিয়ের 7 মাস পর স্বামী নামক সেই জানোয়ার ধর্ষক মানুষের হাতে গণপিটুনি খেয়ে মারা যায়। তখন নোরা 7 মাসের গর্ভবতী ছিল। স্বামী মারা যাওয়ার পরে 3 মাস পর শ্বশুর শাশুড়ি মিলে ওকে 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে আরশাদ চৌধুরীর কাছে। ওর ভাগ্যটাও এত ভালো কেন? 14 বছর বয়সে এক পুরুষের লালসার শিকার হয়ে তার বউ হয়ে গিয়েছিল। 15 বছর বয়সে গর্ভবতী অবস্থায় আবারও বিধবা হয়ে গিয়েছিল। ভাগ্যের ফেরে আবারও 15 বছর বয়সে
আরেক পুরুষের বউ হয়ে গেল আজ। এখানেও যে ভালো থাকবে না, সুখে থাকবে না, সেটা প্রথমেই বুঝতে পেরেছে। 10 লাখ টাকা দিয়ে কিনে এনে ওকে মোটেও রানী বানিয়ে রাখবে না আরশাদ চৌধুরী, এটা বুঝতে পেরে গেছে নোরা। দেখা যাক ভাগ্যে এবার কি আছে। আরশাদ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে নোরা এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। কিছুটা ধমকে সুরে বলে, এখনো দাঁড়িয়ে আছো কেন? 2 মিনিটের মধ্যে কাপড় চোপড় খুলে বিছানায় আসবে। কথাগুলো বলতে বলতে মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে বিছানায় বসে। নোরা যেন বরফের মতো জমে গেছে, ওর মধ্যে একটু নড়াচড়া নেই, শ্বাসও বোধহয় নিচ্ছে না। আরশাদ পুনরায় ধমক দিয়ে বলে, এই মেয়ে, কথা কানে যাচ্ছে না? কি বলেছি আমি? 2 মিনিটের মধ্যে আমি যেভাবে বলেছি সেভাবে চাই তোমাকে আমার সামনে। আব্রাহামকে বুকে আগলে ধরে একপাশে জড়সড় হয়ে শুয়ে আছে নোরা। আব্রাহাম এতক্ষণেই জেগেছিল, একটু আগে ঘুমালো। ছোট মেয়েটার নাজুক দেহখানা ব্যথায় জর্জরিত হয়ে আছে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে পানি, তবে কান্নার শব্দ নেই, নেই কোনো অভিযোগ। যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসলেও শ্বাস ফোরাচ্ছে না। জীবন ওকে যা দিয়েছে তার চেয়ে বেশি কেড়ে নিয়েছে, আনন্দের চেয়ে কষ্টই বেশি সহ্য করেছে। চোখ তুলে আরশাদের দিকে তাকায়। লোকটা উপর হয়ে শুয়ে আছে, মুখ ওর দিকে ফিরিয়ে রাখা, গম্ভীর রাগে চোখ মুখ এখন শান্ত। লোকটা ভীষণ পাষাণ, ওকে অনেক কষ্ট দিয়েছে। একটুও দয়া মায়া নেই লোকটার মধ্যে। চোখ বন্ধ করে নেয় নোরা। ডুবে যায় সেই সন্ধ্যা। নোরার কাকি হাঁস মুরগি পালন করেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও হাঁসগুলো খাল থেকে উঠে আসছিল না বাড়িতে। কাকি হাঁসগুলোকে ধাওয়া দিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য নোরাকে খালে পাঠায়। বেশি দেরি হয়ে গেলে শিয়াল ধরে ধরে খেয়ে ফেলবে, নয়তো মেরে ফেলবে। হাঁসগুলোকে ধাওয়া দিয়ে খাল থেকে তুলে দেয় নোরা। নিজে যখন উঠতে যাবে তখন হুট করে ওর সামনে এসে দাঁড়ায় অনেক। ছেলেটাকে দেখেই চমকে ওঠে নোরা। দ্রুত পা চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে আচমকা ওকে চেপে ধরে। সন্ধ্যা হয়ে যাওয়ার আশেপাশে কেউই ছিল না তখন। খালের আশেপাশে বাড়িঘরও নেই। নোরা একটা চিৎকার দিতে পেরেছিল, তবে সে চিৎকার কারো কানে বোধহয় পৌঁছায়নি। মাগরিবের আজান হচ্ছিল চারিদিকে। 14 বছরের হ্যাংলা পাতলা নোরা 25 বছরের এক তারকা জোয়ান ছেলের সাথে পেরে ওঠে না। অনেক নামক নরপশুর লালসার শিকার হয় সেই সন্ধ্যায়। নোরার কাকি বাড়ির সব কাজ শেষ করে ছেলেকে নিয়ে নোরাকে খুঁজতে বের হন। ওনার ভীষণ রাগ হচ্ছিল নোরার উপর। নোরার কাকা তখনও বাড়িতে ফেরেনি। নোরা এমনিতেই কোনোদিন সন্ধ্যার পর বাড়ির বাহিরে থাকে না। আজকে হাঁসগুলো নিয়ে আসার জন্য গিয়ে কোথায় বসে আছে কে জানে। আশেপাশে প্রতিবেশীর বাড়িতে খোঁজখবর নিয়ে খুঁজে না পেয়ে খালের পাড়ে এগিয়ে আসেন। গলা ছেড়ে 2 মা ছেলে নোরার নাম ধরে ডাকতে শুরু করে। ডাকাডাকির এক পর্যায়ে টর্চ লাইট আলোয় খালের আশেপাশে নজর বুলায়। খালের পাড়ে তৈরি হওয়া ছোট ছোট আগাছার ঝোপ নাড়াচাড়া করছে। কৌতূহল নিয়ে দুজন আগায় ঝোপের দিকে। শিয়াল বা কুকুরও হতে পারে, তবুও মনে সাহস জুগিয়ে আগায়। কাছে এগিয়ে আসতেই তড়িৎ গতিতে উল্টো ঘুরে দাঁড়ায়। নোরার 13 বছরে চাচাতো ভাই নূর নবী। নোরার গায়ে কাপড় নেই, ওড়না দিয়ে হাত মুখ বাঁধা, জামা দিয়ে পা বেঁধে রাখা, হাতের সাথে উল্টো করে। উঠে দাঁড়ানোর কোনো উপায় নেই। নোরার কাকি নোরার অবস্থা দেখে শকড হয়ে দাঁড়িয়ে আছে। নোরার সাথে কি হয়েছে বুঝতে একটুও বাকি নেই। নোরা সামনে ছটফট করছে আর গড়াগড়ি খাচ্ছে। গড়াগড়ি খাওয়ার কারণে আগাছাগুলো নড়ছিল এতক্ষণ। কাকি দ্রুত নোরার হাত পা খুলে কাপড় পরিয়ে দেন। ব্লিডিং হচ্ছে এখনো, শরীরের জায়গায় জায়গায় কামড়ের দাগ। নোরা কাকিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নূর নবী তখনও উল্টো ফিরে দাঁড়িয়ে আছে। নোরাকে নিয়ে নোরার কাকা কাকি আর গ্রামের কয়েকজন প্রভাবশালী লোক অনেকদের বাড়িতে আসে। বকাটে অনেক তখন বাড়িতেই ছিল। অনেক অস্বীকার করতে পারেনি কিছুতে। নোরাকে খালের দিকে আগাতে দেখে পিছু নিয়েছিল অনেক। নোরার উপর ওর নজর ছিল অনেক আগে থেকেই। গ্রামের অনেক মেয়েকে উত্ত্যক্ত করতো অনেক, এটা গ্রামের অনেক মানুষই জানে।
পরের দিন বড় করে সালিশ বসে। সেখানে ফয়সালা হয় নুরাকে 2 লক্ষ টাকা কাবিনে বিয়ে করবে অনেক। দুই পক্ষ মেনে নেয়, এছাড়া আর কোনো উপায়ও ছিল না। অনেক আয় রোজগার করতো না কিছু, বাপের টাকায় ঘুরে ফিরে বেড়াতো, নেশা পানি খেত, পড়াশোনাও করেনি। অনেকের বাবার একটা ছোটোখাটো চায়ের স্টল ছিল, সেখানেও সেরকম আয় হতো না। গ্রামের মানুষের নজরে তখন তারা খারাপ পরিবার। মানুষের কটু কথা হাসাহাসি চলতেই থাকতো রোজ। বিয়ের আগে রেপ হলেও বিয়ের পর হতো মেন্টালি রেপ। প্রায় প্রতি রাতেই ব্যথায় জর্জরিত করে দিত অনেক। নোরা কাঁদলে গলা চেপে ধরতো, ভয় দেখাতো, গায়ে হাত তুলতো। ছোট মেয়েটা ভয়ে চুপচাপ সব সহ্য করে নিত, কাউকে কিছু বলার সাহস পেত না। 2 মাস পরেই বুঝতে পারে গর্ভের সন্তান চলে এসেছে। অনেক তখনও সেই আগের মতোই ছন্নছাড়া, বাউন্ডলে বেকার বখাটে। নোরার আলোতে ভরা জীবনে অন্ধকার হয়ে এসেছিল অনেক। সেই অন্ধকার ওকে গ্রাস করে নিয়েছিল পুরোপুরি। বিয়ের পরেও অনেক আগের মতোই মেয়েদের উত্ত্যক্ত করত। গ্রামের মানুষ অনেককে গ্রাম থেকে বের করে দিতে চায়। গ্রামের মানুষ বের করে দেওয়ার আগেই অনেকের বাবা মা নোরা আর অনেককে নিয়ে পাড়ি জমে ঢাকায়। বস্তির মতো একটা এলাকায় বাসা ভাড়ায় উঠে 2টো রুম নিয়ে। অনেকের বাবা ফ্লাক্সে চা নিয়ে ফেরি করে বিক্রি করত। অনেককে জোর করে অনেক কষ্টে একটা রিক্সা ম্যানেজ করে দেয় অন্য একজনের মাধ্যমে। অনেক একদিন রিক্সা চালালে 3 দিন বসে থাকে। হাতে যে কয়েক টাকা থাকে সেগুলো দিয়ে বিড়ি সিগারেট গাঁজা খেয়ে শেষ করে, আবার 1 দিন 2 দিন চালায়। নোরা অনেককে কিছু বলার সাহস পেত না। নিজের কিছু প্রয়োজন হলেও মুখ ফুটে বলতে পারত না। অনেকের প্রতি ভালোবাসা বলতে ছিলই না কিছু ওর মনের মধ্যে। যা ছিল তা শুধুই ঘৃণা, রাগ আর ক্ষোভ। এভাবেই দিন আগাতে থাকে। নোরা তখন 7 মাসের গর্ভবতী। বিকেলে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। ওদের ঘরের দুয়ারে অনেক মানুষের ভিড় জমায়। কান্নার শব্দ ভেসে আসে ওর কানে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে থাকার ঘরের সামনে। নোরা স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে অনেকের নির্জীব দেহর দিকে। সেদিন ওর কাকিও এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়েছিল ওর দিকে। অনেকের সাথে কি হয়েছিল, ওকে কেন মেরেছে, কে মেরেছে, কখনোই জানতে চায়নি নোরা। অনেকের মৃত্যুতে আয়োজন আহাজারি করে ওর কান্নাও আসেনি। 7 মাস একসাথে থাকলেও মন দেওয়া নেওয়া হয়নি দুজনের। দৈহিক চাহিদা অনেক ওর কাছে আসতো, প্রয়োজন শেষে আবার দূরে ঠেলে দিত। অনেককে ভালোবাসার মতো কিছুই করেনি অনেক ওর জন্য। অনেককে ভালোবাসার মতো কিছুই করেনি অনেক ওর জন্য। অনেকের কোনো ভালো স্মৃতি দেয়নি ওকে। সবসময় নিজের ভোগের বস্তুর মতো দেখেছে আর ব্যবহার করেছে। এমন মানুষের প্রতি ভালোবাসা কিভাবে জন্মাবে? অনেকের জন্য কান্না না আসলেও নিজের সন্তানের জন্য কান্না আসছিল। ও এতিম, আর ওর সন্তানও দুনিয়ার আসার আগেই এতিম হয়ে গেল। এতিমদের এই সমাজের কোনো দাম নেই। এই সমাজে এতিম মানেই বোঝা। আশেপাশে অনেকেই বলাবলি করছিল, এটা কেমন বউ, জামাই মইরা গেছে কিন্তু কাঁদে না কেন? কেউ তো আর জানে না ওর ছোট মনের ভিতরে কত ক্ষত আর দুঃখ জমে আছে। সেই দুঃখ ভেদ করে অনেকের জন্য কান্না আসতে পারছে না ওর 2 চোখে। অনেকে গ্রামে নিয়ে দাফন করা হয়েছে। অনেকের একটা ছোট বোন আছে, বিয়ে হয়েছে অনেক আগে, তার 2টো সন্তানও আছে। অনেকের আর কোনো ভাই বোন নেই। অনেকের শোক কাটিয়ে ওঠার আগে অনেকের বাবা মা নোরাকে নিয়ে ঢাকায় ফিরে আসে। অনেকের বাবা মায়ের ঢাকায় থাকার আর কোনো দরকারই নেই। বকাটে অনেক তো নেই মেয়েদের উত্ত্যক্ত করার জন্য। কয়েকজন কিছু টাকা পাবে, তাদের কাছে সেগুলো পরিশোধ করে গ্রামে ফিরে যাবে। আবার একা রুমে রাতে শুয়ে অনেকের কথা স্মরণ হতো নোরার। আশ্চর্য, যার মৃত্যুতেও ওর কান্না আসেনি, এখন তার অনুপস্থিতিতে তার শূন্যতা অনুভব করছে। অনেক আর আসেনি ওর রুমে। ওকে ঘুম থেকে টেনে তুলে ব্যথায় জর্জরিত করেনি, গলা চেপে ধরেনি, গালাগালি করেনি, গায়ে হাতও তোলেনি। ওকে যন্ত্রণা দেওয়ার জন্য আর ফিরে আসেনি। সবাইকে মুক্তি দিয়ে চলে গিয়েছে সারা জীবনের জন্য। অনেকের মৃত্যুদের
অনেকের মৃত্যুর 1.5 মাস পেরিয়ে যায়। নোরা শুনেছিল অনেককে গণপিটুনি দিয়ে মারা হয়েছে। রিক্সা চালাতে গিয়ে কোন মেয়ের সাথে নাকি ঝামেলা করেছিল। অবশ্য এই ছেলের তো সুন্দরী মেয়ে দেখলেই হুঁশ থাকতো না। বেশি কিছু জানার আগ্রহ দেখায়নি নোরা। নামাজ পড়ে অনেকের জন্য দোয়া করত। যতই হোক স্বামী ছিল তো। দুপুরে রান্না শেষে গোসল করে নামাজ আদায় করে খাবার খায়। বিছানায় শোয়ার পর অনুভব করে পেটের ভিতর বাচ্চা নড়াচড়া করছে না। স্মরণ হয় আজ সকাল থেকে খুব একটা নড়াচড়া করেনি। ডেলিভারির সময়ও প্রায় হয়ে এসেছে। গ্রামে কাকা কাকির বাড়িতে চলে যেতে চেয়েছিল, তবে ওর শ্বশুর শাশুড়ি রাজি হননি। ওনারও গ্রামে ফিরে যেতে চাইলেও আর যাননি, হয়তো আর যাবেনও না। বিকেলে শাশুড়িকে জানায় বাচ্চা নড়াচড়া করছে না দুপুর থেকে। সে গুরুত্ব না দিয়ে বলেছিলেন মধ্যে মধ্যে বাচ্চা চুপচাপ থাকে, সমস্যা নাই, পরে আবার নড়াচড়া করব। কিন্তু ওর বাচ্চা নড়াচড়া করেননি। রাতে পেইন শুরু হয়। পরের দিন সকালে হাসপাতালে যাওয়ার পর মৃত বাচ্চা ডেলিভারি হয়। মেয়ে হয়েছিল। নোরা নিজের সন্তান হারিয়ে সেদিন কেঁদেছিল ভীষণ। পরে আবার আস্তে আস্তে নিজেই মনকে বুঝ দিয়েছে এতিম হয়ে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। নানান চিন্তা মাথায় ঘুরঘুর করত। কেমন যেন পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওর শাশুড়ি ওকে দোষ দিত বাচ্চা মারা যাওয়ার জন্য। নোরার নাকি ইচ্ছে করেই মেরেছে ওর সন্তানকে, নিজের রাস্তা খালি করার জন্য, অন্য কাউকে বিয়ে করার জন্য, যেন বাধা না থাকে, তাই বাচ্চাকে মেরেছে। নোরা কাকার বাড়িতে ফিরে যেতে চাইলেও ওর কাকা কাকে আগ্রহ দেখায়নি। যেই বোঝা ঘাট থেকে নেমে গিয়েছে সেই বোঝা আর ঘাড়ে তুলতে চায়নি। তারপর একদিন কিভাবে যেন আরশাদ চৌধুরী ওর খোঁজ পেয়ে গেল। তারপর টাকার বিনিময়ে চিরদিনের জন্য কিনে নিয়ে আসলো নিজের কাছে। আরশাদ চৌধুরী চাইলে ধনী পরিবারের মেয়েকে বিয়ে করতে পারত, চাইলে অবিবাহিত সুন্দরী মেয়েই বিয়ে করতে পারত। আরশাদ চৌধুরী ভীষণ চালাক চতুর একজন মানুষ। সে জানে নোরাকে যেভাবে খুশি সেভাবে নাচাতে পারবে। ও টু শব্দের বিপরীতে নোরা টু শব্দ করতে সাহস করবে না কোনোদিন। নোরা শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে আসে। সারাদিন অঙ্গে ব্যথা অনুভব করেছে। মনে হচ্ছে কেউ যেন খুব মেরেছে ওকে। বিষণ্ণ হয়ে উদাসীন মনে সোফায় গা এলিয়ে বসে পড়ে। অনেকের বাবা মা ওকে পছন্দ করে না, ভালোবাসে না জানতো, কিন্তু টাকার বিনিময়ে এভাবে বিক্রি করে দিবে কল্পনাও করেনি। বিছানায় শুয়ে থাকা আরশাদের দিকে তাকায় আবার। আরশাদের প্রথম বউ কোথায়? এত ছোট বাচ্চা রেখে কোথায় গেছে? মারা গেছে নাকি বাড়িতেই আছে? আরশাদের পরিবারের সবাই কোথায়? নানান প্রশ্ন মাথায় ঘুরঘুর করলেও উত্তর দেওয়ার মতো কেউ নেই। আরশাদকে স্বাভাবিক মানুষের মতো লাগেনি ওর কাছে, কেমন যেন সাইকো টাইপের। আরশাদের ঘুম ভাঙে অনেক দেরি করে। শোয়া থেকে উঠে বসে কিছু সময় চোখ বন্ধ করে বসে থাকে। চোখ মেলে বিছানায় তাকায়। নোরা বা আব্রাহাম কাউকে দেখতে পায় না। পুরো রুম নজর বুলায়। বেলকনির দরজা খোলা দেখতে পায়। এই মেয়ে। নোরা দ্রুত পায়ে রুমে প্রবেশ করে আব্রাহামকে নিয়ে। আমি যতক্ষণ রুমে থাকবো আমার সামনে থেকে নড়বে না, বেলকনিতেও যেতে পারবে না। আমার অনুমতি ব্যতীত এ রুমের বাইরে পা রাখবে না। গম্ভীর স্বরে বলে কথাগুলো। নোরা মাথা নাড়ায়। আর রাতে যা যা বলেছি মনে আছে? এবারও মাথা নাড়ায় নোরা। আরশাদ রেগে বলে। মুখে বলতে কষ্ট হয়? নোরা কম্পিত স্বরেই বলে। সব মনে আছে আর মনে থাকবে। সারাদিন পেরিয়ে রাত নেমে এসেছে আবার। বেস্ট মিল্ক জমা হয়ে টনটন করছে এখন। বেস্ট মিল্ক বাড়ার জন্য আরশাদ ওকে কি ওষুধ যেন খাইয়েছে। তারপর ভালো মন্দ অনেক খাবারও খাইয়েছে। আরশাদ রুমে এসে দেখে নোরা বসে আছে আব্রাহামের পাশে। ওর কড়া নিষেধাজ্ঞা আছে। ওর রুমে না আসা পর্যন্ত নোরা শুতেও পারবে না। ওর জন্য নোরাকে অপেক্ষা করতে হবে রোজ রাতে। খাবার খেয়েছে দুজনে। ঘন্টা খানেক আগে আরশাদ রুম থেকে বেরিয়েছিল। আরশাদ ফ্রেশ হয়ে আসে। বিছানায় উঠে শুতে শুতে গম্ভীর স্বরে বলে, এদিকে আসো। নোরা ভয়ে ভয়ে কিছুটা এগিয়ে আসে। আরশাদ ওকে চিৎ করে শুয়ে নিজেই উপরে উঠে যায়। বক্ষে মুখ গুজাতেই নোরা মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে আসে ব্যথায়।
আরশাদ মুখ তুলে তাকায়, রাগী গলায় বলে। কোনো রকম শব্দ করতে নিষেধ করেছি কি না? নুরা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে। বুকে অনেক ব্যথা পাচ্ছি, ব্যথায় টনটন করছে এখন। আরশাদ চোখ নামিয়ে বুকের দিকে নজর বুলায়। নুরা কিছু বুঝে ওঠার আগে ডান হাত তুলে চাপ প্রয়োগ করে। প্রচণ্ড ব্যথায় আর্তনাদ বেরিয়ে আসে নুরার মুখ দিয়ে। আরশাদ রেগে চিবিয়ে চিবিয়ে বলে। এই মেয়ে, সাউন্ড করতে নিষেধ করেছি আমি। নুরা কেঁদে ফেলে, জড়ানো গলায় বলে। আপনি এমন করছেন কেন? আমি ব্যথা পাচ্ছি, আজকে ছেড়ে দিন আমাকে, আমি সহ্য করতে পারবো না আজ। সাইকো পাষাণ পুরুষ কানে তোলে না নুরার কথা। নিজের ডান হাতের দিকে তাকিয়ে দেখে বেস্টে মিল্ক দিয়ে হাত ভিজে গেছে। পুনরায় হাত বাড়াতে হাতটা চেপে ধরে নুরা, কেঁদে কেঁদে বলে। প্লিজ দয়া করুন আমাকে। দয়া দয়া করার জন্য তো আনিনি। আমি যেভাবে খুশি থাকবো, আনন্দ পাবো, আমার ভালো লাগবে, আমি তাই করব। জীবনে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ অনেক করেছি, কিন্তু তার বিনিময়ে তো কেউ আমার উপর দয়া করেনি। আমি কেন করব? হাত ছাড়ো বলছি, নয়তো ভালো হবে না তোমার জন্য। ভয়ে হাত ছেড়ে দেয় নুরা, ওর পুরো শরীর কাঁপতে শুরু করেছে। এই মেয়ে, সাউন্ড করতে নিষেধ করেছি আমি। একদম এই ন্যাকা কান্না কাঁদবে না। প্লিজ আজকের রাতটা ছেড়ে দিন আমাকে। প্রশ্নই আসে না। সকালে নুরার ঘুম ভাঙে একটু দেরি করে। ঘুম থেকে উঠে দেখে আরশাদ নেই বিছানায়। আব্রাহাম গভীর ঘুমে রয়েছে। বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। রাতে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আরশাদ ওর সাথে কিচ্ছু করেনি। আর ওর কান্না দেখে ছেড়ে দিয়েছিল, পরে আর রাগারাগিও করেনি। আব্রাহাম রাতে অনেকক্ষণ জেগেছিল। ঘুম ঘুম চোখে আব্রাহামকে কোলে নিয়ে বসেছিল নুরা। আর এই কারণেই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বাথরুমের দরজার কাছে আসতেই বুঝতে পারে ভেতরে আরশাদ রয়েছে। ভেতর থেকে দরজা বন্ধ আর পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। উস্কো খুস্কো ড্যামেজ চুলগুলো খোপা খুলে চুল আশ্রে নেয়। পেছনে ফিরতেই দেখে আরশাদ কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আরশাদের গম্ভীর চোখ মুখ দেখেই নোরা শুকনো ঢোক গিলে নেয়। হৃদস্পন্দন বেড়ে গেছে, ভয়ে বুকের ভিতর ধুকপুক করছে। আরশাদকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে গলা শুকিয়ে যায় আরও। সামনে থেকে সরবে নাকি দাঁড়িয়ে থাকবে বুঝতে পারছে না। সরলে যদি রেগে যায়, আবার না সরলেও যদি রেগে যায়, কোন দিকে যাবে নোরা? এমন অদ্ভুত একজন মানুষের সাথে এক ছাদের নিচে একসাথে কিভাবে বসবাস করবে নোরা? অনেক যতই খারাপ থাকুক না, এই আরশাদ চৌধুরীর মতো ছিল না। সামনে থেকে সরবে নাকি এভাবেই মূর্তির মতন দাঁড়িয়ে থাকবে? চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলো শুনেই দ্রুত সরে দাঁড়ায় নোরা। আরশাদ ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। নোরা আর দেরি করলো না, দ্রুত পায়ে বাথরুমে প্রবেশ করে। এই লোকের সামনে দাঁড়িয়ে থাকার চেয়ে বাথরুমে গিয়ে বসে থাকাই ভালো। বেশ অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে আসে নোরা। আরশাদ ফর্মাল ড্রেস পরে রেডি হয়ে বসে আছে বিছানায়। নোরা বের হতেই আগুন চোখে তাকায়। ওর চাহনি দেখেই নোরার আত্মার খাঁচা ছাড়া। আরশাদ গম্ভীর অথচই রাগী স্বরে বলে। ফ্রেশ হতে কতক্ষণ লাগে? সারা জীবন বাথরুমে বসে থাকার প্ল্যান করছিলে নাকি? নোরা কিছু বলে না। টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নেবে। আমি এখন বের হব, ফিরবো দুপুরে। আব্রাহামকে দেখে রাখবে, ওকে কাঁদালে খবর আছে তোমার। নোরা চুপচাপ শোনে সব কথা। আরশাদ বসা থেকে উঠে দাঁড়ায়, ধূপধাপ পা ফেলে দরজার কাছে এগিয়ে যায়। আবার পেছনে ফিরে তাকিয়ে বলে। মনের ভুলো রুমের বাইরে বের হলে পা কেটে ফেলবো আমি। বের হব না। মনে থাকে যেন। থাকবে। আরশাদ বেরিয়ে চলে যায়, দরজা হালকা করে লাগিয়ে দিয়ে। নোরা ফোঁস করে স্বস্তির শ্বাস ছাড়ে। যাই হোক, দুপুর পর্যন্ত শান্তিতে থাকতে পারবে আজকে। খাবার খেতে বসে আরশাদের কথা স্মরণ হলো। লোকটা খেয়েছে, খায়নি বোধহয়। গতকাল রুমে বসে ওর সাথে খেয়েছিল 3 বার। আজকে বোধহয় নিচে গিয়েই খাবে। নোরা বেশি কিছু ভাবলো না, খিদে পেয়েছে তাই খাওয়া শুরু করে। খাবারের স্বাদ অনেক ভালো, আর এইসব খাবার আগে কোনোদিন খায়নি নোরা।
এমন দামি দামি খাবার খাওয়ার মতো ভাগ্য ওর ছিল নাকি কোনোদিন? কাকির সংসারে কাকি যা দিত তাই খেত, শাশুড়ির সংসারেও শাশুড়ি যা খেতে দিত তাই খেত, এই বাড়িতেও যা দেয় তাই খায়। কিন্তু ওর খাওয়া শেষ হয় আর আব্রাহাম ঘুম থেকে উঠে যায়। নুরা দ্রুত হাত ধুয়ে পানি খেয়ে বিছানায় উঠে আসে। আব্রাহামের গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয়, কাপড় চোপড় পরিবর্তন করে কোলে তুলে নেয়। বাচ্চার যত্ন কিভাবে করতে হয় নুরা জানে না, যেভাবে নিজে পারছে সেভাবেই করছে বিয়ের রাত থেকে। দুপুরে ফেরার কথা থাকলেও আরশাদ ফেরে সন্ধ্যার পর। ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করতেই দেখে নুরা আব্রাহামকে কোলে নিয়ে বসে আছে বিছানায়। নুরা একবার চোখ তুলে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয় আবার। আরশাদকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। সারাদিন কি খায়নি নাকি? আরশাদ দুজনের দিকে তাকিয়ে থাকে কিছু সময়, মুখে কিছু না বলে হাতের ঘড়ি খুলে গায়ের শার্ট খুলে ফেলে। পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করে বেল্ট খুলে রেখে দেয়। টাওয়ালটা হাতে নিয়ে ধূপধাপ পা ফেলে বাথরুমে প্রবেশ করে। এখান থেকে এখানে একটু আস্তে ধীরেও তো যাওয়া যায়। বেশ সময় নিয়ে গোসল করে বাথরুম থেকে বের হয় আরশাদ। ক্লান্ত চোখ মুখ এখন একটু সতেজ লাগছে। ট্রাউজার পরে বিছানার কাছে এগিয়ে আসে। নুরার সামনে বসতেই নুরার শ্বাস প্রশ্বাস বন্ধ করে নেয়। শ্বাস নেওয়ার শব্দ শুনে যদি রেগে যায়। নিজের বলিষ্ঠ হাত দুটো বাড়িয়ে নুরার কোল থেকে আব্রাহামকে নিজের কোলে তুলে নেয় আরশাদ। নুরা ভয়ে ভয়ে একটু পিছিয়ে যায়। আরশাদ চোখ তুলে তাকাতে স্বস্তি হয়ে বসে রইল আবার। আরশাদ ছেলের গায়ের জামা তুলে ভালোভাবে খেয়াল করে। নুরার দিকে তাকিয়ে বরাবরের মতোই গম্ভীর স্বরে বলে, ওর গায়ে বেবি অয়েল দিয়ে দাওনি? দুপুরে গোসল করানোর পর দিয়েছিলাম। তারপর আর দাওনি? না। কেন? জোরে কথা শুনে চমকে ওঠে নোরা। ভয়ে ভয়ে আরশাদের মুখের দিকে তাকিয়ে সাথে সাথে মাথা নত করে নেয় আবার। কম্পিত স্বরেই বলে, দুপুরে দিয়েছিলাম, এই জন্য আর দেই নাই। এই ভাষায় আমার সামনে কথা বলতে নিষেধ করেছিলাম আমি। ভুল হয়ে গেছে, আর বলবো না। এক ভুল কতবার হয়? আর হবে না। অয়েল ম্যাসাজ করনি কেন? ত্বক কেমন খসখসে হয়ে গেছে, চোখে দেখনি? কিভাবে বাচ্চার যত্ন নিতে হয় জানো না? না। এর আগে কোনো বাচ্চার যত্ন নাওনি? না। কাউকে নিতেও দেখনি? না। ওর পুরো শরীর ম্যাসাজ করো এক্ষুনি। বিছানায় শুয়ে দেয় আব্রাহামকে। নোরা বেবি অয়েলের বোতল নিয়ে আসে। আব্রাহামের গায়ের পোশাক খুলে অয়েল ম্যাসাজ করতে শুরু করে। এটা কিভাবে করছো? কিভাবে করব? কিচ্ছু পারো না দেখছি। নোরা চুপ হয়ে থাকে। আরশাদ দেখিয়ে দেয় কিভাবে কিভাবে অয়েল ম্যাসাজ করতে হবে। ডক্টরের কাছ থেকে বেবিকে অয়েল ম্যাসাজ কিভাবে করতে হবে তা শিখেছিল আরশাদ। তোমার তো কেউ নেই তাই না? নোরা মুখ তুলে তাকায়। পুনরায় অয়েল ম্যাসাজ করতে করতে বলে, কাকা কাকি আর 2 কাকা তো ভাই বোন আছে। তোমার বাবা মায়ের কি হয়েছিল? ঘরে আগুন লেগে মারা গিয়েছিল। তখন তুমি কতটুকু ছিলে? 3-4 বছরের মনে হয়। তুমি বাঁচলে কিভাবে? নোরা মুখ তুলে তাকায়। তখন আমাদের ছনের ঘর আসিল, উপরে চাল আসিল টিনের আর পেড়া ছিল ছনের। ওই দিন রাতে আমি দাদির কাছে ছিলাম। আব্বা মা ঘরে ঘুমিয়েছিল। রাতে কেমনে জানি আগুন ধরে যায়, আর আব্বা মা বের হতে পারেনি। আগুনে পুইরা মরে গেছে। আরশাদ আর কোনো প্রশ্ন করে না, চুপচাপ থাকে কিছুক্ষণ, তারপর আবার বলে, তুমি প্রেম করে বিয়ে করেছিলে তাই না? চমকিত নয়নে তাকায় নোরা। কথা বলছো না কেন? এই কথা আপনারে কে বলছে? আমার সামনে শুদ্ধ ভাষায় কথা বলতে বলেছি। এসব আঞ্চলিক ভাষায় কথা বলবে না আমার সামনে। আরশাদের ধমকে নোরা চুপ হয়ে থাকে। শান্ত কণ্ঠে নোরা বলে, হাই, আমি মিতু মনি। আপনাদের মাঝে খুব সুন্দর একটি গল্প নিয়ে হাজির হয়েছি। তবে আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সহযোগিতা পেলে আরও ভালো ভালো গল্প উপহার দিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
পরবর্তী সিজন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।